স্ত্রী হচ্ছে বিছানার সৌন্দর্য, এদের সেভাবেই দেখবে, বাড়তি লাই দেওয়ার প্রয়োজন নেই। আর স্ত্রী শব্দটার ইংরেজি একটা প্রতিশব্দ আছে জানো তো? শব্দটা হচ্ছে বেড ফেলো, মানে শয্যাসঙ্গী। এদের সাথে কাহিনী ওই শয্যা পর্যন্তই রাখবে। এই স্ত্রীদের এত লাই দিও না, দেখবে তোমাদের ভেড়া বানিয়ে রেখে দেবে। পুরুষ হয়ে জন্মেছ, পুরুষ হয়ে বাঁচো, পুরুষ নিয়ে বাঁচো। আমার দলে আমি কোনো ভেড়া রাখবো না। ফের যদি আজকের এই ইম্পর্ট্যান্ট মিটিংয়ে সময় কারো স্ত্রী নাম্বার থেকে ফোন আসে, তাহলে তাকে আজ থেকে এই শামিন ইয়াসার পশ্চদেশে লাথি মেরে রুম থেকে বের করে দেবে। শামিন ইয়াসার কথাটা বলা শেষ করতেই না করতে মিটিংয়ের রুমে সবাই যার যার ফোন বের করে ফোনটা সাইলেন্ট করে ফেলে। তারা তাদের নেতা শামিন ইয়াসারকে খুব ভালো করে জানে। আজ সমাবেশের আগে পশ্চদেশে লাথি খাওয়ার শখ নেই কারো। শামিন চেয়ারে হাতলে তার বা হাতটা রেখে দুটো টোকা মেরে বলে, চোখ কান খোলা রাখবে সবাই। পুলিশ যতই থাকুক না কেন, নিজেদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমি নির্বাচনের আগে আমার কোনো ছেলে হারাতে চাই না। জি ভাই, সবাই একসাথে বলে উঠল। শামিন ইয়াসার হাত ঘুরিয়ে দিয়ে একবার তাকিয়ে চেয়ারের ওপর ঠেকিয়ে হেলান দিয়ে থাকে, তার দু চোখ বন্ধ। ভাই আতাউরের বাচ্চা, খবর শুনছেন? মনে হয় না বাঁচবে। জানি না কাজটা কে করেছে, তবে সুবিধার হয়েছে আমাদের। একটা বড় কাটা পথ থেকে সরে গেছে। বেশি ফাল পারতাছ হারামজাদা। জামিলের কথায় শামিন ইয়াসার চোখ খুলে তার দিকে চায়, গম্ভীর কণ্ঠে বলে, ভদ্রভাবে কথা বলো জামিল। আতাউরের বাচ্চা আবার কী ধরনের কথা? মুরব্বী মানুষ, সম্মানের সাথে ডাকবে। ওনার নাম আতাউর আলম। জামিন থতমত খেয়ে যায়। ইয়াসার ভাইয়ার মন বোঝা বড় দায়। প্রতিদিন যে লোক এই আতাউরের আলমকে তুলোধুনো করতে ছাড়ে না, সে আজ মুরব্বী জ্ঞানে পাঠ পড়াচ্ছে। কি অদ্ভুত। শামিন ইয়াসার কয়েক মুহূর্তে চুপ করে থেকে বলে, আমার তরফ থেকে একটা ফ্লাওয়ার বুক নিয়ে গিয়ে হসপিটালে দিয়ে আসিস। কেউ বাড়ির লোকেদের গিয়ে বলে আসবি শামিন ইয়াসার পাঠিয়েছে। সে খুবই দুঃখ প্রকাশ করেছে। দলের দুজন তরুণ প্রতিনিধির মাথা নাড়ায়। শামিন ইয়াসার উঠে হেলতে দুলতে রুম থেকে বেরিয়ে যায়। দলের সবাই তাদের নেতাকে অনুসরণ করে কালো পিঁপড়ার দলের মতো লাইন ধরে দলীয় মিটিং রুম থেকে বের হয়। জনসমুদ্র উত্তাল ঢেউ উছড়ে পড়ছে আজ। এই এলাকায় সরকার দলীয় পার্টি সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ মির্জার বড় ছেলে শামিন ইয়াসার, যে কিনা খোদ নিজেও ছাত্রনেতা, সে আজ সমাবেশের ডাক দিয়েছে। মানুষকে দেখার জন্য উত্তপ্ত মরুভূমির মতো বিশাল মাঠটাতে ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছে স্কুল পড়ুয়া, ছাত্র থেকে শুরু করে বৃদ্ধদের দল। সবাই অপেক্ষা করছে কখন নেতা তার ভাষণ শুরু করবে। সবাই অপেক্ষার পালা শেষ হয়। সিংহের মতো হেলে দুলে মঞ্চে উঠে জনতার দিকে ফিরে হাত নাড়িয়ে মাইকের সামনে গিয়ে দাঁড়ায়। বয়সে যেতে গম্ভীর এবং রাশভারী কণ্ঠে জনতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা। জনসমুদ্রের মৃদু গুঞ্জন শোনা যায়। সবার সালামের উত্তর দিচ্ছে। শামিন ইয়াসার বলতে থাকেন, আপনাদের সবার জন্য প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে আজ আমি শামিন ইয়াসার মির্জা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। আপনারা আমাকে গ্রহণ করুন। আমি আমার বাবা ইমতিয়াজ মির্জার আদর্শ বেড়ে ওঠা। আর কিছু বলার আগে নরম একটা মেয়েলি হাত শামিন ইয়াসারের বাহু ধরে ঘুরিয়ে দেয়। শামিন ইয়াসার কিছু বুঝে ওঠার আগে তার ডান গালে সশব্দে একটা চড় বসিয়ে দেয় তার সামনে দাঁড়িয়ে থাকা একজন তরুণী। ঘটনার আকস্মিকতায় হতকম্প হয়ে দাঁড়িয়ে যায় শামিন ইয়াসারের দলীয় তরুণ কর্মীরা। জনতার সমুদ্রের গুঞ্জন শোনা যায় মুহূর্তেই। হচ্ছে এটা কি আসলে? ডান গালে হাত দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা তরুণীর দিকে বিস্ময় এবং প্রচণ্ড রাগ মিশ্রিত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে শামীম। কয়েক মুহূর্তের সময় নিয়ে মেয়েটাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয় সে। লম্বা 5 ফুট 3 ইঞ্চির মতো হবে, পাতলা ফিনফিনে শরীর,
তুলে একটা আছাড় মারা যায় অনাশয়ে। মেয়েটি সুন্দরী, উজ্জ্বল শ্যামল বর্ণের, সুচ্ছিরি মুখটা যে কোনো কথাকথিত ফর্সা সুন্দরী দিয়ে হারিয়ে দেবে। মেয়েটি তার দিকে ঘৃণার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। স্বামী ইয়াশা বুঝতে চেষ্টা করে মেয়েটিকে হতে পারে। নিশ্চয় মেয়েটি বিরোধী দলের পার্টির একটা গুটি, যাকে আজ স্বামী ইয়াশারের সমস্যে বানচাল করতে পাঠানো হয়েছে। মুহূর্তে কেটে যায়। মেয়েটি একটা গভীর নিঃশ্বাস ফেলে কান্না মিশ্রিত কিন্তু জেদি কণ্ঠে বলে ওঠে, বাবার আদর্শ? একটা নিরপরাধ মানুষকে রাস্তায় থেকে সরানোর জন্য তার জানের ওপর হামলা করাটাও বাবার আদর্শ? রাজনীতির মাঠে আপনার আদর্শবান পিতা বুঝি এসব শিখিয়েছে আপনাকে? নির্বাচনে জেতা এত লোভ যে কাপুরুষের মতো পিছন থেকে ছুরি বসিয়েছেন সম্মুখে সমরে নামার মুরুদ নিয়ে, তাই না? কাপুরুষ, আপনার মুখে আমি থুথু দিলাম। দ্বিতীয়বারের মতো সবাইকে হতবাক করে দিয়ে মেয়েটি স্বামী ইয়াশারের গায়ে থুথু ছুঁড়ে মারে। ইয়াশার হাতে মুষ্টিবদ্ধ করে মেয়েটি উদ্ভট দেখতে থাকে চুপচাপ। মেয়েটি ঘাড় ঘুরিয়ে জনতার দিকে তাকায়, ধীর পায়ে এগিয়ে গিয়ে মাইকের সামনে গিয়ে দাঁড়ায়, চেঁচিয়ে বলতে থাকে, একটা আস্তা ক্রিমিনাল এই লোকটা। জনসভায় আড়ালে লুটোত্রাস, মানি লন্ডারিং, সরকারের টাকা মেরে খাওয়া, খুন খারাপি করে বেড়ায় এই লোকটা। এদের পারিবারিক ইতিহাস ভুলে গিয়েছেন আপনারা সবাই। আজ একটা অপরাধী ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন সবাই। লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? স্বামী ইয়াশারের দলের ছেলেরা খেপে গিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসে। ইয়াশা তাদের হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয়। মেয়েটি স্বামী ইয়াশারের চোখের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হেসে মঞ্চ থেকে নেমে যায়। কিছুক্ষণ সেখানে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারো মুখে কোনো কথা নেই। কয়েকজন পুলিশ কনস্টেবল হন্তদন্ত হয়ে ছুটে যায় মেয়েটি ধরতে। স্বামী ইয়াশার তাদের পিছন থেকে ডেকে উঠে দাঁড়ান। সবাই দাঁড়িয়ে পড়ে, অবাক হয়ে স্বামী ইয়াশারের দিকে তাকায়। ইয়াশারের দলের একটা ছেলে ছুটে এসে তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, ভাই, আতাউর আলমের বড় মেয়ে আলো। স্বামী ইয়াশার চোখ তুলে মেয়েটিকে আবারও দেখবে বলে তাকায়, কিন্তু মেয়েটি ভিড়ের মধ্যে মিলিয়ে গিয়েছে। স্বামীনের দিকে সবাই ভীত চোখে তাকিয়ে আছে। পুলিশ কনস্টেবল এসে বলে, লেডি কনস্টেবলদের পাঠিয়ে দিয়ে ধরে নিয়ে আসি। স্বামী ইয়াশার জনতার দিকে একবার তাকায়, তারপর পুলিশ কনস্টেবলকে বলে, এটা আমার মামলা, আমি বুঝে নেব। মুখমণ্ডলে ঘাম মুছতে মুছতে ওনারা এক কোণে চটচটে হয়ে গিয়েছে। আজ সূর্যের তাপটা অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। আলো চেঞ্জি ভাড়া মিটিয়ে ব্যাগটাকে মাথার ওপর ছাতার মতো ধরে রোদের তাপ প্রতিহত করে কিছুক্ষণ সেখানে ওভাবে দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করে নিয়েছে দৌড়াতে দৌড়াতে চলে যাওয়া ক্যাবিনের নাম্বার 209-এর কাছে। ক্যাবিনের সামনে এসে তার পা ফেলার গতি কমে যায়। শরীরটা অজানা আতঙ্কে একটু একটু করে কাঁপছে। গত একদিনে মুখে কিছু দেয়নি সে। ব্লাড প্রেশার লো হয়ে গিয়েছে। মনে হচ্ছে এক্ষুনি মাথাটা চক্কর দিয়ে নিচে পড়ে যাবে। ক্যাবিনের নাম্বার 209-এর সামনে দাঁড়িয়ে আছে আজান এবং আয়াত, আলোর ছোট দু ভাই। ওরা যমজ, দুজনেই এবার কলেজে ভর্তি হয়েছে। বড় আপুকে দেখতে পেয়ে ছুটে আসে দুজনই। আলো হাঁপাতে হাঁপাতে বলে, জ্ঞান ফিরেছে তাই না? আরে ঘাবড়াচ্ছিস কেন? ডাক্তার বলেছে 48 ঘন্টা পরে দেখা যাবে। 48 ঘন্টা হতে এখনও 7 ঘন্টা বাকি। আয়াত কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আম্মুকে সামলানো যাচ্ছে না আপু, তুমি কিছু একটা করো। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে তারপর বলে, তোরা দুজনে এখানে তাহলে আম্মুকে দেখবে কে? আজান তুই বাড়ি যা, আয়াত আমার সাথে থাকুক। তুমি কোথায় গিয়েছিলে আপু? কোনো থানার পুলিশের ঝামেলা গিয়েছো নাকি? আমার খুব ভয় করছে। আজানের কথা আলো মুখটা হাসি হাসি করে বৃথা চেষ্টা করে বলে, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে এসেছি, যেটা না করলে আমার বিক্ষিপ্ত মন শান্ত হতো না। আয়াত আর আজান দুজনই তাদের বড় আপুর কথায় কিছু বুঝতে পারছে না। আলো সেদিকে ভ্রুক্ষেপ না করে তার বাবা আতাউর আলমের ক্যাবিনের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজার কাছ দিয়ে চোখ রেখে নিজের বাবা অক্সিজেন মাস্ক লাগানো
ক্ষত বিক্ষত শরীরটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আমি ওই লোকটাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আপু। হ্যাঁ, আমি ওই মেয়েটার সম্পূর্ণ খবরাখবর চাই। কোন কলেজে পড়ে, কোথায় কোথায় যায়, মানে ওকে নজরে নজরে রাখবে। কেন বলছি, কারণ আমার দরকার, তাই এখন ফোনটা রাখো এবং যা করতে বলেছি করো। শামীম ইয়াসার ফোন কেটে দিয়ে বিছানায় ওপর ছুঁড়ে মারে ফোনটা। তারপর থপ করে নিজেও বসে পড়ে বিছানায়। মাথা থেকে কিছুতেই ওই দৃশ্যটা সে সরাতে পারছে না। চরের শব্দটা এখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। ওই মেয়েটি তার গায়ে থুতু ছেড়ে মারার দৃশ্যটা মস্তিষ্ক দামামা বাজিয়ে যাচ্ছে। শামীম ইয়াসা চোখ বন্ধ করে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে থাকে। কিছুক্ষণ যেতে হুড়মুড় করে তার ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকে তার ভাই ইলহাম। শামীম ইয়াসার মাথা তুলে তাকায়। সে কিছু বলার আগে ইলহাম বলে উঠে, টিভি অন করো ভাইয়া, কুইক। শামীম উঠে টিভি অন করে। ইলহাম বলে, চ্যানেল নাম্বার 13। ছাত্রনেতা শামীম ইয়াসাকে জনসমক্ষে চর মেরেছে তরুণী। কে এই তরুণী? সংবাদ উপস্থাপিকার মুখে বাক্যটা শুনে শামীম ইয়াসার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তার চর খাওয়ার ভিডিওটি খবরে বারবার দেখানো হচ্ছে। শামীম রিমোট টিপে চ্যানেল পাল্টায়। সেখানেও সেই একই খবর। শামীম ইয়াসার ক্ষুদ্র দুটো চোখ দিয়ে সেদিকে তাকিয়ে আছে। ভাইয়া প্রায় প্রত্যেকটা খবরের চ্যানেলের ভিডিও ক্লিপটা ছড়িয়ে গেছে। পাশ থেকে আমতা আমতা করে ইলহাম বললেন, কে করেছে ভিডিওটা? জেদি কণ্ঠে জিজ্ঞেস করে শামীম ইয়াসার। জানার চেষ্টা করছি ভাইয়া। ছাত্রনেতার গালে তরুণীর চর। এই তরুণীর সাথে কি কোনো অসভ্যতা করেছিল ছাত্রনেতা শামীম ইয়াসার? শামীম আর শুনতে পারে না, হাতের রিমোটটা ছুঁড়ে মারে টিভির দিকে। ইলহাম ভয়াত্মক দৃষ্টিতে বড় ভাইকে দেখে। সিংহ এক্ষুনি গর্জন শুরু করবে। একে সামলানো তার একার পক্ষে দায় হয়ে যাবে। সে তার বাবা ইমতিয়াজ মির্জাকে ডাকতে উদ্যত হতে তখনই ইমতিয়াজ মির্জার দরজার পর্দা সরিয়ে হনহন করে ঘরে ঢোকে শামীম ইয়াসারের। শামীম ইয়াসার তার বাবার দিকে তাকিয়ে আছে। ইমতিয়াজ মির্জা ধীরে ধীরে বলে, শান্ত হও, মানহানির মামলা করো, শান্ত হও, এতে হয়ে যাবে বাবা। ঠান্ডা গলায় বাবাকে প্রশ্ন করে শামীম। ইমতিয়াজ মির্জা তার ছেলের দিকে তাকিয়ে আছে। শামীম কণ্ঠে অস্বাভাবিক শান্ত ভাব বজায় রেখে বলে, এতে ওই ভিডিও ক্লিপটা মুছে যাবে। আমি ওটা সব জায়গা থেকে সরানোর ব্যবস্থা করছি। আর মানুষের মস্তিষ্ক থেকে? সেখান থেকে কিভাবে সরাবে বাবা? পারবে না তো। শামীম ইয়াসা জনসমক্ষে একটা মেয়ের হাতে চর খেয়েছে, মেয়েটা তার গায়ে থুথু মেরেছে, এটা তো তাদের মস্তিষ্ক গেঁথে গিয়েছে বাবা। ওরা আজীবন মজা ওড়াবে এটা নিয়ে, আজীবন। ইমতিয়াজ মির্জা চুপ করে থাকে, বলে, আমি মানহানির মামলা করব না। ঠান্ডা গলায় বলো, ইয়াস, বাধা দিচ্ছিস কেন? একটা বিহিত তো করতেই হবে। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। ওই মেয়েটাকে এমন দাম দিতে হবে, আমি ওই মেয়েটাকে খুব খারাপ অবস্থা করে ছাড়বো বাবা। ও আজীবন মনে রাখবে এই শামীম ইয়াসারকে। হাসপাতালে করিডোরে একটা লম্বা ধরনের বেঞ্চে পা উঠিয়ে বসে আছে আলো। কিছুক্ষণ পর হাঁটুতে মাথা ঠেকিয়ে দেয় সে। কিচ্ছু ভালো লাগছে না তার। ইচ্ছে করছে বাচ্চাদের মতো গলা ছেড়ে হাত পা ছুড়ে কাঁদতে, কিন্তু এটা করা যাবে না। মা, দাদি, আয়াত, আজান তাকে দেখেই কিছুটা ভরসা পাচ্ছে। এখন যদি সেও ভেঙে পড়ে তবে তো সব ভেসে যাবে। দুটো ঘনিষ্ঠ আত্মীয় স্বজনও নেই যে তাদের ভরসা সবাইকে ছেড়ে দিয়ে সে শোক পালন করবে। এই আপু। আয়াতের গলার আওয়াজ পেয়ে আলো মাথা তুলে তাকায়। আয়াতের দিকে তাকাতে বুকটা হুহু করে ওঠে তার। কত প্রাণোচ্ছল ছেলে দুটো। মুখ শুকিয়ে কি হয়েছে? সহ্য করা যাচ্ছে না এসব। আপু, একটু ডালপুরি এনেছিলাম কিনে, মুখে দেবে একটু? আলো চোখ দুটো ভিজে উঠছে। সবসময় বইয়ের মধ্যে মুখ গুজে থাকা ছেলেটা আজ খেয়াল রেখেছে বোন কিছু খায়নি। বোনকে খাওয়াতে হবে। আলো একবার মাথা নাড়িয়ে না বলতে চেয়েও পারে না। ডালপুরির ঘ্রাণে তার পেটে খিদে
মাথাচাড়া দিয়ে উঠছে। সে হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে গোগ্রাসে গিলতে থাকে খাবারটা। আয়াত চোখে চশমা খুলে চশমাটা পরিষ্কার করতে করতে বলে, সত্যি করে বলো তো, কোথায় গিয়েছিলে? থানায়? না, ওখানে যাবো কোন দুঃখে? সব তো ইয়াসারের পাচাটা চামচা। তাহলে তোর জেনে কাজ নেই। শোন না, আমায় একটু ওয়াশরুমে কাছে নিয়ে যা। আয়াত উঠে দাঁড়ায়। আলো আয়াতের পিছু পিছু যাচ্ছে। হঠাৎ করে সে বুঝতে পারল লোকজন তাকে দেখছে। তার দিকে তাকিয়ে আছে। আগন্তুক করা অস্বাভাবিক লাগছে আলোর কাছে ব্যাপারটা। আলো আয়াতকে বলে, শোন না, আমার মুখে কি কিছু লেগে আছে দেখতো? না আপু, কেন? আলো কিছু বলে না। হাঁটতে হাঁটতে ওয়েটিং রুমের কাছে সে থমকে যায়। আয়াত মাথা ঘুরিয়ে চোখ বড় বড় করে আলোর দিকে তাকিয়ে আছে। ওয়েটিং রুমের বড় স্ক্রিনের টিভিতে শামিন ইয়াসারকে থাপ্পড় মারার ভিডিওটি চোখে পড়তেই সে স্তব্ধ হয়ে যায়। লোকজন হাঁ করে দেখছে। প্রত্যেকটা লোকাল খবরের চ্যানেলে একই জিনিস দেখানো হচ্ছে। আলো হতভম্ব হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। আয়াত আতঙ্কিত হয়ে তার বোনকে দেখতে থাকে। বিড়বিড় করে বলে, আপু, এটা তো তুমি। আলো কোনো কথা না বলে আশেপাশে তাকায়। সবার দৃষ্টি টিভির দিকে। তাকে এখনও সম্ভবত ওয়েটিং রুমে বসে থাকা মানুষগুলো দেখতে পায়নি। কেউ দেখে ফেলার আগেই আলো তড়িঘড়ি করে হ্যান্ডব্যাগ থেকে মাস্ক বের করে পরে নেয়। আয়াতের হাত ধরে দ্রুত ওখান থেকে আড়াল হয়ে যায়। আপু, তুমি এটা কি করলে? ওই লোকটাকে কেন চড় মারলে? এটা ওই লোকটার প্রাপ্য ছিল। তাহলে এখন কি হবে? দেখলে প্রত্যেকটা চ্যানেলে তোমাকে দেখাচ্ছে। এই উটকো ঝামেলা মোকাবেলা কিভাবে করবে? যা হয় হোক, আমার আব্বুর গায়ে হাত দিয়েছে। ওই লোকটাকে এর দাম দিতেই হতো। যেই ভিডিওটি করেছে তাকে ধন্যবাদ দিতে হবে। ওই লোকটার মান সম্মান সব ধুলোয় মিশে যাক। বেশ হয়েছে, পশু একটা। কিন্তু আপু, যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? নির্বাচনের আগে কিছুই করতে পারবে না ও। ওর হাত পা বেঁধে রেখেছে ওর ক্ষমতার প্রতি লোভ। আমার কিছু হলে সবাই ভাবে ও করিয়েছে। আমার মনে হয় না ওই রিস্ক নিতে চাইবে। তোরা চিন্তা করিস না, কিচ্ছু হবে না আমার। পুরো নাম আদ্রিজা আলো, অনার্স 4র্থ বর্ষের ছাত্রী, ইংরেজি বিভাগ, স্থানীয় মহিলা কলেজে পড়েন। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে বেড়ায়। খুবই আত্মমর্যাদা সম্পন্ন একটা মেয়ে। সবার মুখে সেরকমইটা শুনেছি। তাকে মেয়েটাকে বেশ ভালোই মনে হয়েছে। ভালো ভালো না খারাপ তা দিয়ে আমার লাভ। আমি শুধু ওই মেয়েটাকে শিক্ষা দিতে চাই। চেঁচে কথাটা বলে শামিন ইয়াসার তার সামনে বসে আছে তার খুব ঘনিষ্ঠ বন্ধু ফুয়াদ। শামিন বলতে থাকে, মেয়ে মানুষের এত উদ্ধত আমি নিতে পারি না। ওই মেয়ের সাহস কী করে হয়? ওর অহেতুক সন্দেহর বশে শামিন ইয়াসারকে মুখোমুখি হওয়ার। আমি ওর বাপকে মেরেছি? একেবারে বাবার ফটোকপি আলো। প্রচণ্ড দুঃসাহসী। তবে ওর যমজ দুটো ভাই আবার তেমন নয়, খুব ভীতু প্রকৃতির। সদ্য এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। দুজনে সায়েন্স স্টুডেন্ট। দৃষ্টি কোচিং সেন্টারে যায় নিয়মিত। চশমা পরে, সবসময় কাচুমাচু মুখ করে থাকে। একেবারে মায়ের দুধের খোকা টাইপের। দুজনে আলোর কলিজা। ওর ভাই দুটোর ওপরও নজর রাখবি। ফুহাদ বলে, একটু মাথা ঠান্ডা কর। আঙ্কেলের কথা মতো মানহানির মামলা দিয়ে দে। নিজে কেন জড়াতে চাইছিস ব্যাপারটা? একটা ব্লান্ডার হয়ে গেলে পার্টি থেকে নমিনেশন দেবে। ওসব পরে দেখব। এখন আমি শুধু আর শুধু ওই মেয়েটার ভোগান্তি দেখতে চাই। এই 32 বছরের জীবনে আমার নিজের মা কখনো আমার গায়ে হাত তোলেনি। আর ওই মেয়েটা সবার সামনে দাঁড়িয়ে আর কিছুই বলে না ইয়াসা। রাক্ষো প্রতিহিংসা মিশ্র অনুভূতি নিয়ে ফুঁসছে সে। ফুয়াদের ফোনে একটা ফোন আসে। সে ফোনটা রিসিভ করে হু হা আওয়াজ করে উত্তর দিয়ে ফোন রেখে দেয়। ইয়াসের দিকে তাকিয়ে বলে, আতাউর আলমের জ্ঞান ফিরেছে গতকাল রাতে। স্ত্রী কন্যা এখন হসপিটালে আছে। আর যমজ ছেলে দুটো কোথাও বেরিয়েছে। দুটোকে আমার কাছে ধরে নিয়ে এখন।
ওদের দিয়ে কি করবি? বাচ্চা ছেলে, খুবই শান্ত এবং মেধাবী দুটি ছেলে। ইয়াশার চোখ গরম করে ফুয়াদের দিকে তাকা। ফুয়াদ ঘাবড়ে গিয়ে বলে, লোক পাঠাচ্ছি। ফুয়াদ উঠে চলে যায়। ফুয়াদ চলে যেতে ইলহাম ঘরে ঢোকে। স্বামী ইয়াশার মাথা না তুলে বলে, ফুল এনেছিস? হ্যাঁ, আনিয়ে রেখেছি। কিন্তু কেন? এখন ফুল দিয়ে কি করবে? সাংবাদিক আতাউর আলমের জ্ঞান ফিরেছে? কাউকে দিয়ে আমার নাম করে পাঠিয়ে দে। রাজনীতির মাঠে শত্রু হলেও আমার তো উভয় দেশের সেবায় নিয়োজিত। একটু সমমর্মিতা প্রকাশ করা উচিত। ইলহাম শামিনের কথা শুনে তার দিকে তাকিয়ে থাকে। শামিন ইয়াশার মৃদু হেসে বলে, ছোট ফোন করেছিল। কি বলল? বারবার বলেছে কোনো ঝামেলা না করতে এটা নিয়ে। ও বরাবরই ভীতু। ছেলেটাও কিচ্ছু হবে না ভাইয়া। বাবা শুধু শুধু ওকে অপছন্দ করে না। বাবা 3 ছেলের মধ্যে বাবার কাছেও সবচেয়ে বেশি অযোগ্য। শামীম শুকনো হাসি হাসে। বাবার পছন্দ না করলেও শামীমের কাছে তার ছোট্ট ভাইটা তার কলিজা। ভাইয়ের জন্য জান দিতেও সর্বদা প্রস্তুত থাকে সে। অথচ এই ভাইটা বুঝতে চায় না অভিমানে তাদের থেকে কতটা দূরে সরে গিয়েছে। লিভিং রুমে কান্নাকাটির আওয়াজ কানে যেতেই ইলহাম এবং স্বামী নিয়াশা উঠে দাঁড়ায়। কাঁদছে ইলহামের 5 বছর বয়সী ছেলে ইহান। তার পাশে লাঠি হাতে দাঁড়িয়ে আছে ইলহামের স্ত্রী নিতু। তাকে আটকানোর চেষ্টা করছে ঈশিতা, স্বামী নিয়াশারের একমাত্র ছোট বোন। নিতুকে আটকানো যাচ্ছে না। সে ভীষণ ক্ষেপে গিয়েছে ইহানের ওপর। হচ্ছেটা কি এখানে? গর্জে ওঠে ইলহান। ঋতু স্বামীর গলায় আওয়াজ পেয়ে কিছুটা কেঁপে ওঠে। ইলহাম লিভিং রুমের দিকে এগিয়ে যায়। তার পিছনে পিছনে যায় স্বামী নিয়াশার। বড় বাবাকে দেখে ইহান দৌড়ে এসে তার কোলে উঠে যায়। স্বামী নিয়াশারকে সে বড় বাবা বলে ডাকে। স্বামী ইহানের চোখের পানি মুছিয়ে দিয়ে ঋতুর দিকে চায়। কপাল কুঁচকে বলে, ওকে মারছো কেন ঋতু? স্বামী আর ভাসুর দুজনের দিকে ঋতু আত্মরাম কাছা ছাড়া অবস্থা। একটা ঢোক গিলে বলে, ও দাদার মানিব্যাগ থেকে টাকা বের করে সব টাকা ছিঁড়ে ফেলেছে। সবগুলো 1000 টাকার নোট ছিল ভাইয়া। ইলহাম নিতুর দিকে তেড়ে যায়। তো তোর বাপের টাকা ছিঁড়েছে ফকিন্নির বাচ্চা। নিতু ঈশিতার পিছনে লুকায়। ঈশিতা নিতুকে আলগে দিয়ে ইলহামকে বলে, এখন তুমি সিনকেট করো না ভাইয়া প্লিজ। স্বামী নিয়াশা ঠান্ডা গলায় বলে, টাকা ছিঁড়েছে বলে ওকে মারবে তুমি? কত টাকা ছিঁড়েছে? 5000, 10,000। ভবিষ্যতে আমার ভাইপোর গায়ে হাত তুলে তোমাকে শাস্তি পেতে হবে নিতু। এখন যাও এখান থেকে। আমি ইহানকে নিয়ে বাগানে যাচ্ছি। তারপর ইহানের দিকে তাকিয়ে বলে, চলো চাচ্চু, ফুটবল খেলবো আমরা। স্বামী নিয়াশার ইহানকে নিয়ে চলে যায়। নিতু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দু চোখ বেয়ে 2 ফোঁটা তরল গড়িয়ে পড়ছে তার। ইলহাম গলার আওয়াজ নিচু করে বলে, অনেক দিন গায়ে মার পড়েনি তাই না? তাই এত বার বেড়েছিস। তোকে আজ বোঝাবো। গটগট করতে করতে চলে যায় ইলহাম। ঈশিতা করুণ দৃষ্টি দিয়ে তার মেজ ভাবিকে দেখে। কি সুন্দর পুতুলের মতো দেখতে 23 বছরের মেয়েটা। 17 বছরের বিয়ে, 18 বছরের বাচ্চা। স্বামীর ভালোবাসা তো দূর থাক, কখনো তুই তোকারি ছাড়া কথা বলে না মেজ ভাইয়া। এত সুন্দর নরম একটা মেয়ের সাথে কেউ কিভাবে এত অমানবিক আচরণ করতে পারে? ঈশিতা নিতুর গায়ে হাত রেখে বলো, ভাবি। নিতু কাঁপা কাঁপা গলায় বলো, তুমি খুব ভাগ্যবতী আপু। তোমার বাপ ভাইদের কত টাকা দেখছো। 5000, 10,000 টাকা ছিঁড়ে ফেললেও তাদের যায় আসে না। তুমি অনেক ভাগ্যবতী। তাদের টাকার অভাব নেই, তাই টাকার কষ্ট। মোটা টাকার মোহরানা বিনিময়ে তোমাকে তোমার বাপ ভাইয়েরা কোনো জানোয়ারের কাছে অন্তত বিয়ে দেবে না। আমার মতো অবস্থা হবে না তোমার। তুমি খুব ভাগ্যবতী আপু। রেহেনা আক্তার মেয়ের দুবাহু ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠে বলে, কেন করলি এমনটা বল। আলো চুপ করে বসে আছে। রেহানা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, তোর বাপ এই অবস্থা, মাথার উপর শক্ত কোনো হাত নেই। কেন জড়াতে গেলি ওই ঝামেলায়? বল আমায়। এই পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তুই জানিস?
তোকে ওরা কি কি করতে পারে জানিস? এত কিছু জানার দরকার নেই আমার। চর মেরেছি, বেশ করেছি। ওকে জুতো দিয়ে মারা উচিত ছিল। রেহানা, মেয়ের কথা শুনে বলো, তোর বাপ মাত্র জ্ঞান ফিরেছে। সে সুস্থ হয়ে যদি জানতে পারে তার মেয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে, কী হবে বুঝতে পারছিস? বাবা আমাকে বাহাবা দেবে। রেহানা আহত চোখে মেয়ের দিকে তাকিয়ে আছে। আলো গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। আতাউর আলমের জ্ঞান ফিরেছে। যেটুকু স্বস্তি পাওয়ার কথা আলো তা পাচ্ছে না। সবাইকে না বুঝতে দিল ভিতর ভিতর সে খানিকটা ভয় পাচ্ছে, তবে তার নিজের জন্যও না, আয়াত এবং আজানের জন্য। খুবই ভীত স্বভাবের ছেলে দুটো, ওরা বাইরে লোকজনকে ফেস করবে কিভাবে? কিছুক্ষণ এসব কথা ভাবতে গিয়ে টের পায় তার ভীষণ ঘুম পাচ্ছে। এ দুদিনে মোটেও 1-2 ঘন্টার জন্য চোখের পাতা বন্ধ করেছিল সে। ক্লান্তিতে তার পুরো শরীর ছেয়ে গিয়েছে। ফোনের রিংটোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই সব ক্লান্তি চলে যায়। ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, অদ্রিতা আলো, শুনছি বলো। কেন করলে অমন? একটু ঠান্ডা মাথা থাকা যেত না? বেশ করেছি, আরও করব, জানোয়ারের বংশধর একটা। ওপাশের ব্যক্তি কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি তো নিশ্চিত না কাজটা যে স্বামী নিয়াসারের লোকই করেছে? কেন সন্দেহবশে অহেতুক ঝামেলায় জড়ালে? যতটুকু তাদের সম্পর্কে জানি তাতে মনে হয় না তারা কাজটা করবে। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলো, কি বলো তো ইসমাম? তোমাকে সবসময় দেখেছি তুমি ওই মির্জাবাড়ির লোকজন আর ওদের পার্টিকে সাপোর্ট করে কথা বলো। একটা কথা বলো তো, তুমি কি ওই দলের ছেলে নাকি ওদের পার্টির সমর্থক? ইসমাম ফোনের ওপাশে বসে একটা মৃদু হাসি দিয়ে বলে, কি যে বলো না অদ্রিতা, আমি বিদেশে থেকে দেশীয় পলিটিক্স করব। আলো কিছু বলে না। ইসাম বলে, আচ্ছা ঠিক আছে, সামনিয়াসা এবং তার 14 গোষ্ঠীর খারাপ, খুবই খারাপ। খুশি আমার তোমার জন্য চিনতে হচ্ছে অদ্রিজা। আর ওই সামনিয়াসারের সাথে লাগতে যেও না। আঙ্কেলের এই অবস্থা, তুমি প্লিজ সেফ থেকো, পরিবারের জন্য সেফ থেকো, আমার জন্য সেফ থেকো। শেষের কথাটা শুনে আলো পুলকিত হয়। শুকনো মুখে হাসি রেখা ফোটে। ইসমাম ওপাশ থেকে বলে, লাভ ইউ। আলো অস্ফুট স্বরে জবাব দেয়, মিটু আপু। বাবা চোখ খুলে তাকিয়েছে, দেখবে না? আজানের কথায় আলো ফোন রেখে এক লাফে উঠে দাঁড়ায়, দৌড়ে গিয়ে দরজা ঠেলে আতাউর আলমের কেবিনে ঢুকে পড়ে। আতাউর আলমের মাথার কাছে রেহানা বসে আছে, স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তিনি। আলো ধীর পায়ে হেঁটে গিয়ে আতাউর আলমের পায়ের কাছে দাঁড়ালো। আতাউর আলম তার আদরে বড় মেয়ের মুখের দিকে পিটপিট করে তাকিয়ে আছে। মুখে খানিকটা চেষ্টা করলো হাসি ফুটিয়ে তুলতে, কিন্তু সে ব্যর্থ হলো। তীব্র যন্ত্রণার শরীরটা বিষিয়ে উঠছে। আলো মৃদু স্বরে বলে, খুব কষ্ট হচ্ছে তাই না আব্বু? না আম্মু, একটু ব্যথা করছে না। ওই লোকটাকে আমি উচিত শিক্ষা দিয়েছি আব্বু। আতাউর আলম মেয়ের দিকে তাকিয়ে বলে, কাকে? স্বামী নিয়াসা মির্জাকে। ওর আঘাত বুঝিয়ে দিয়েছি, ও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আতাউর আলম কিছু বুঝতে পারছে না। আলো ম্লান হেসে বেডে বসে বাবার হাতটা টেনে নিজে কোলের উপর রাখে। আতাউর মেয়েকে দেখতে থাকে, মুখ শুকিয়ে কি হাল হয়েছে মেয়েটার। আলো বলতে থাকে, তুমি খুব শীঘ্রই সেরে উঠবে আব্বু, তারপর ইলেকশন লড়বে, দেখি কে তোমাকে আটকায়। রেহানা আতঙ্কিত হয়ে বলে, পাগল হয়েছিস তুই? কী সব উল্টোপাল্টো বকছিস এই সময়ে? আহা, ওকে বকছো কেন? ঠিকই তো বলেছে। আমি এত সহজে হার মেনে নিয়ে বসে থাকবো নাকি? অত্যন্ত তীক্ষ্ণ কণ্ঠে বলে আতাউর আলম। রেহানার স্বামীর মুখের দিকে তাকিয়ে অভিমানী সুরে বলে ওঠে, ক্রাইম রিপোর্টারের স্ত্রী হয়ে পাপ করেছি, পাপ। প্রতিনিয়ত সন্তানের বিপদের কথা, স্বামীর বিপদের কথা ভেবে ভয়ে তটস্থ হয়ে থাকছি। শেষ বয়সে এসে রিপোর্টারের পেশা ছেড়ে এখন রাজনীতি ভূত মাথায় চেপেছে, তাই না? দেখলে তো ফল কি হলো। একটুর জন্য তোমার স্ত্রী বিধবা, তোমার মা সন্তানহারা, আর তোমার 3 ছেলে মেয়ে এতিম হয়নি। আর যদি কখনো এসব জড়িয়েছ তাহলে আমি কিন্তু এই সংসার ছেড়ে চলে যাব। ম্যাম, পেশেন্টের সাথে কেউ দেখা করতে এসেছে। নার্সের কথায় আলো মাথা
ঘুরিয়ে কৌতূহল দৃষ্টিতে তাকায়। কে দেখা করতে আসবে এখন? রেহানা বেগম বলে, কে এসেছে? আমরা। অচেনা পুরুষালিত গলায় আওয়াজ পেয়ে রেহানা মাথায় ঘোমটা তুলে নেয়। আলো উঠে দাঁড়িয়ে যায়। পর্দা সরিয়ে ভিতরে ঢোকে দুজন ছেলে। আলো হতভম্ব হয়ে চোখ কপালে তুলে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। এই দুজন একজনকে সে চেনে। জামিল নাম লোকটার, স্বামী ইয়াসারের ডান হাত। লোকটার হাতে একটা ফুলের তোড়া। আলো রেগে মেগে বলে, আপনারা? জামিল ফুলের তোড়াটা আতাউর আলমের বেডের উপর রেখে বলে, ইয়াসার ভাইয়া পাঠিয়েছে আপনার বাবা জলদি জলদি সুস্থ হয়ে যাক এই কামনা করে সে। আলো একটা তাচ্ছিল্যের হাসি হেসে ফুলের তোড়াটা ঠেলে মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে কুঁচলে দেয়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, বেরিয়ে যান। আর আপনার ইয়াসার ভাইয়াকে বলে দিবেন এসব নাটক আমাদের সাথে না করে জনগণের সামনে গিয়ে করতে। দু একটা ভোট পেলেও পেতে। জামিল শীতল চোখে একবার আলো আর একবার মেঝে পড়ে থাকা ফুলের তোড়াটার দিকে তাকায়। তারপর কেবিন থেকে বেরিয়ে যায়। আলো ঘুরিয়ে বাবাকে দেখে, তারপর নিচু গলায় বলে, তেলাপোকা কতগুলো। আতাউর আলম মেয়ের দিকে তাকিয়ে বলে, আমার বাঘের বাচ্চা। আলো বাবার মাথার কাছে বসে পড়ে। বাবার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, আর তুমি? বাঘ। তা তোমার মিনি বিড়াল ভাই দুটো কোথায় গিয়েছে? ওদের কোচিনে পাঠিয়ে দিয়েছে আব্বু। বেশ কয়েকদিন ধরে যায়নি। ভালো করেছিস। বাপ বেটির কিছুক্ষণ চুপ করে থাকে। আলোর ফোনে রিংটোন বেজে উঠতেই আলো সেদিকে তাকায়। আজানের ফোন। আলো রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে আজান বলে ওঠে, আপু।